ছোট্ট বন্ধুরা, চলে এলো তো তোমাদের গল্পমণি। জানো তো এই গল্পটা যখন তোমরা শুনছো সেদিনটা প্রজাতন্ত্র দিবস। আমার ইউটিউব চ্যানেলে এই প্রজাতন্ত্র দিবস নিয়ে আগে একটা ভিডিও দেওয়া আছে, পারলে শুনে নিও। দেখবে আমাদের এই প্রজাতন্ত্র দিবস সম্বন্ধে তোমরা অনেক কিছু জানতে পারছো কিছুটা হলেও আমাদের স্বাধীনতার কথা, সংবিধানের কথা। আর কিছুদিন আগেই তো গেল স্পর্ধার জন্মদিন, অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন। ওনার সম্বন্ধে যতই বলা যায় যেন কোথাও গিয়ে কম পড়ে যায়। তাই আমাদের দেশকে, আমাদের দেশের নেতাকে, সবাইকে প্রণাম জানিয়ে আজকে আমার গল্পের আসর আমি শুরু করব। আর তার আগে আরও একটা কথা, যারা আমার চ্যানেলটা দেখছেন, আমি দেখতে পাচ্ছি দূর দূরান্ত থেকে দেখছেন, বাংলাদেশ থেকেও দেখছেন, তাদেরকে অনেক অনেক প্রণাম, ধন্যবাদ। আপনারা আমাকে সাহায্য করছেন আমার ভিউ বাড়াতে, কিন্তু আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন, আমার ভালো লাগবে সাবস্ক্রাইব করলে। আর আপনারা কমেন্ট করুন আপনারা কি ধরনের গল্প শুনতে চান, তাহলে সেই ধরনের গল্প আমার পাঠ করতে সুবিধা হবে। আমার গল্পের চ্যানেলটি মূলত একটু পুরনো ধর্মী গল্প নিয়ে, তো তাই গল্পের ধারা জানতে পারলে গল্প বলতে, গল্প পড়তে অনেক বেশি আনন্দ লাগে। এইটুকু সাহায্য আপনারা আমাকে করুন, আপনাদের আশীর্বাদে আমি নিশ্চয়ই এগিয়ে যেতে পারবো। আপনাদের সবাইকে ভালো থাকার শুভেচ্ছা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের কথা ভাববেন। সেই জন্যই তো এখন গল্পের শেষে একটা করে ডায়েট টিপসও থাকছে, তাই না? তাহলে শুরু করি আজকের গল্প, পিশাচ সিদ্ধ পর্ব 2, গজেন্দ্র কুমার মিত্রের। রোজ দাড়িগোপ কামাতো, কিন্তু এখন তার কাছে গিয়ে দেখা গেল যে এখন আর সে দাড়িগোপ অতটা কামায় না, পরিষ্কার নয়, বিলাসী নরেশ। সেইখানে আমি রেখেছিলাম আগের পর্বটা। আজকে তাহলে শুরু করি দ্বিতীয় পর্বটা। চুলগুলো রুক্ষ, জট পাকানো, কত কাল তাতে তেল জল পড়েনি। চোখটা কোটরে ঢুকে গেছে, দীর্ঘ দেহ সামনের দিকে ঝুঁকে পড়েছে। আর সবচেয়ে অবাক করলে তার জামা কাপড়, যে ধুতি ও জিনের কোট সে পরে আছে, মনে হলো সে ধুতি অন্তত মাস 6 এবং কোটটা বছর খানেক ধরে একাধিক ক্রমে তার গায়ে রয়েছে, একদিনও খোলা কি কাঁচা হয়নি। কাছে আসতে বুঝলাম দুর্গন্ধটার জন্য এই দুটো পরিচ্ছদও কম দায়ী নয়। কিন্তু নরেশ তো নির্বিকার, বেশ প্রসন্ন কণ্ঠেই বললে, আয় বস বৌমা, আপনি ওই বেঞ্চিটাতেই বসুন। কোনো মতে না হাত পা মেলে বসুন বললো বটে, কিন্তু কোথায় যে বসবো? শঙ্কর আমার কাছে এই চৌকিতে বসবে, ওরও তো ঘেন্না পিত্তি নেই, গা সওয়া হয়ে গেছে। কি বলো শঙ্কর? তারপর আমার দিকে ফিরে বলল, আজ যখন টেলিফোন করেছে তখনই আমি তোকে চিনতে পেরেছি। সত্যি কথা বলতে কি, আমি তোকে আশাই করেছিলাম কিছুদিন ধরে। ওই সময় তোর সঙ্গে আমার একটা যোগাযোগ হতেই হবে। আমার জীবনে একটা প্রকাণ্ড পরিবর্তন আসন্ন, আর সে পরিবর্তনের মধ্যে তোর কিছু হাত থাকবে। কি হাত তা আমিও জানি না, তবে থাকবে এটা নিশ্চিত। আমি ভালো করেই গণনা করে দেখেছি। কৌতূহলের শেষ রইল না আমার। অজস্র কৌতূহল অসংখ্য প্রশ্নের রূপ ধরে ঠেলাঠেলি করতে লাগলো মনের মধ্যে। সংযম আর শোভনতার বাঁধ ধরে রাখাই কঠিন। মনে হয় আমার সে মনোভাব সে বুঝবে। আমি কথা বলবার আগেই সে বাধা দিয়ে বললে, না আজ নয়, তুই কাল সকালে একবার আয় একা। আজ এত কথা হবে না, তাছাড়া বৌমা বেশিক্ষণ বসতে পারবেন না এখানে, তা বুঝতে পারছি। তুই কাল আয় প্লিজ, অনেক কথা আছে তোর সঙ্গে। শঙ্কর, তুমি কিছু মনে করো না ভাই, এসব বড় গুরুতর কথা। আমার ব্রজবল্লভ ছাড়া এ কথা কাউকে শোনানো যাবে না। এত সহজে অব্যাহতি পাবো ভাবিনি। আমারও অসহ্য লাগছিল, সঙ্গে সঙ্গেই উঠে দাঁড়িয়ে গেলাম। গিন্নি কিছু ক্ষুণ্ণ কণ্ঠে বললেন, আমার হাতটা একটু দেখবেন না, এত আশা নিয়ে এলাম।
দেখবো বই কি বৌমা, নিশ্চয়ই দেখব। তবে এমনি আপনার হাত না দেখেই আপনাকে বলে দিচ্ছি, আপনার ভাগ্য খুব ভালো। স্বামী সৌভাগ্যবতী হবেন, যশস্বী সন্তানের মা হবেন। দুঃখ বা অর্থাভাব আপনাকে কখনো স্পর্শ করবে না। এসব গণনা আমার কখনো মিথ্যে হয় না। একদিন আপনার আর চক্রপাণির হাত মিলিয়ে দেখতে হবে, কিন্তু আজ নয়। কদিন মনটা বড় বিক্ষিপ্ত হয়ে আছে, এখন দেখলে ভুল হতে পারে। এখন আছেন তো কদিন? কলকাতায় ফেরার আগেই দেখে দেবো। অগত্যা চলে আসতে হলো। আর বেশিক্ষণ বসা তখন বোধহয় সম্ভবও হতো না। তখন পালাতে পারলেই বাঁচি। মাথার মধ্যে রীতিমতন যন্ত্রণা শুরু হয়ে গেছে। রাস্তায় বেরিয়ে শঙ্করবাবুকে প্রশ্ন করলো, কি ব্যাপার বলুন তো, অমন মানুষ এমন হলো কেন? ওকে কি ভূতে পেল? কি জানি। শঙ্করবাবু একটু বিমর্ষভাবেই বলেন, বোধহয় ওখানে আমার একটা প্রতিপত্তিতে কোথাও ওর একটা সূক্ষ্ম আশাভঙ্গ হয়েছে, সেজন্যই বোধহয় গলাটা ভীষণই বিমর্ষ। উনি বললেন, আমার সঙ্গে যতদিনের পরিচয় এরকমই তো দেখছি। অথচ সত্যি কত বড় পণ্ডিত, কি অসাধারণ নামডাক, অজস্র পয়সার রোজগার করেন দুহাতে। এ তো আমার শোনা কথা বা গল্প কথা নয়, এ তো নিত্য চোখেই দেখছি। এই তো সেদিনও দেখলাম জম্মু থেকে কে একজন বড় পণ্ডিত এলেন, এই দীর্ঘ দেহ গৌর বর্ণ ব্রাহ্মণ, স্নান সেরে পূজা পাঠ করে এসেছেন। কপালে তখনও চন্দনের চিহ্ন, শিখায় ফুল বাঁধা। অথচ এসে ওইখানে ধুলোর ওপর বসে পড়েই সাষ্টাঙ্গে প্রণাম করে পায়ের ধুলো নিলেন। কি বলবো আপনাকে, মিস্টার দত্ত আমার কাছে শিউরে উঠল তার অবস্থা দেখে। সাদা উত্তরীয়, দুধের মতন সাদা যজ্ঞোপবীত, অমন গৌরকান্তি, সব ধুলোয় ধুলো হয়ে গেল। শুনলাম কোন তন্ত্রের ব্যাখ্যা শুনতে এসেছেন উনি ওর কাছে। তাই কি শুধু এসেছেন? প্রণাম করে দুটো গিনি রাখলেন পায়ের কাছে। এ তো আমার নিজের চোখে দেখা। স্ট্রেঞ্জ। আচ্ছা, নরেশ বিয়ে থাওয়া করেনি? হ্যাঁ, করেছিলেন বই কি। দুটো ছেলে মেয়েও তো হয়েছিল। স্ত্রী মারা গেলেন বছর 3 আগে, মেয়েটি গেছে এই সেদিন বোধহয় মাস 2 হবে। দুজনেই গেছে? আহারে। বেলা বলে উঠল, কি হয়েছিল তাদের? ঈশ্বর জানেন। জ্বর নয়, জারি নয়, পেটের অসুখ নয়, শুধু শুকিয়ে যেতে লাগলো তিল তিল করে, যেন কেউ একটু একটু করে রক্ত শুষে নিলে, জানেন। টিবি? প্রশ্ন করলো বেলা। তাহলে তো জ্বর হতো, কিংবা কাশি টাশিও থাকতো। এ কিছুই না, গাছের গোড়া কেটে নিলে যেমন গাছ শুকিয়ে ওঠে, তেমনই ছেলেটারও তো এই অবস্থা। দেখলেন না, বিছানায় শুয়েছিল কঙ্কালসার একেবারে। বিছানায় কেউ ছিল নাকি? দেখিনি তো। বেলা বিস্মিত হয়ে প্রশ্ন করে, দেখেননি? অবশ্য দেখাও মুশকিল, ওই অন্ধকার ঘর, বিছানারও যা অবস্থা। ছেলের গায়ের রঙে, বিছানার রঙে, তার পোশাকের রঙে সব এক তো। ছেলেটাকে বোধহয় ওর মা মরবার পর একদিনও আর চান করানো হয়নি। আহা বাছারে, বেলা বলে ওঠে। ওর চোখে জল এসে গেছে ততক্ষণে। পাত হয়ে গেছে, বিছানার সঙ্গে মিশে গেছে একেবারে। অথচ অমন ছেলে, মোটে তো 8 বছর বয়স। এখনই বলুন, আপনার নষ্ট কোষ্ঠী উদ্ধার করে দেবে? কপালে হাত বুলিয়ে যা বলবে আপনার সম্বন্ধে, যেন বইয়ের পাতা পড়ে যাচ্ছে। ডাক্তার কি বলে? ডাক্তার তো উনি কখনো দেখান না। আমি জোর করে 2-3 বার দেখিয়েছি। ওর মক্কেল আছে ক্যাপ্টেন চৌধুরী, খুব বড় মুক্তার ডাক্তারও, মেজর শর্মা। তাদেরই খবর দিয়ে নিয়ে গিয়েছিল। তারা বলেন রোগ কিছু না, শুধু এই নোংরামির জন্য এমন হচ্ছে, আর অপুষ্টি। স্ত্রীর আমলে রান্না বাড়া হতো, মাছ দুধ সবই হয়েছে, তবে অপুষ্টি কেন তাও জানি না। এখন তো নিজেই রাঁধেন, নিজেই বাসন মাজেন। কি রাঁধেন তা কে জানে, ঝি চাকর রাখেন না, কেউ থাকতেও চাইবে না অবশ্যই। এমনি তো পাড়ায় রটে গেছে ভুতুরে বাড়ি। তা ও কি বলে? কিছুই না, মুচকি হাসেন শুধু। ডাক্তারের কথা বললে বলেন, কেন বৃথা উতলা হচ্ছে শঙ্কর, ওরা কেউ বাঁচবে না। আমি জানি ওরা বাঁচবে না, আমার থেকে এ কথা বেশি আর কেউ জানে না। সুতরাং বৃথা উতলা হয়ে লাভ নেই। ক্যাপ্টেন চৌধুরী চেঞ্জের কথা বলেছিলেন। কাশী নরেশ তার বিন্ধ্যাচলের বাড়িতে অফার করলেন নিজে থেকেই, কিন্তু উনি যেন প্রস্তাবটা শোনা মাত্র শিউরে উঠলেন। বললেন, বাপরে, সে আমি পারবো না।
কি সর্বনাশ, না না সে সম্ভব নয়। এই পর্যন্ত বলে চুপ করলেন শঙ্করবাবু। ততক্ষণে আমরা গঙ্গার ধারে পৌঁছে গেছি। কিছুই যেন আর তখন ভালো লাগছিল না, তবু জোর করে বেড়ালাম খানিকটা। এ কথা সে কথা তুলে মনটাকে অন্য কোনো হালকা প্রসঙ্গে টেনে আনবার চেষ্টা করলাম, কিছুতেই কিছু হলো না। মনটা ভারী বিষণ্ণ, ভার হয়ে রইল সারাক্ষণই। পরের দিন 9টা নাগাদ বেরোয়ার জন্য প্রস্তুত হচ্ছি। দেখি বেলাও একটা সাধারণ গড়িয়ে এসেছে এবং বেলা একটা শাড়ি পরে আর একটা কাপড় জামার প্যাকেট হাতে নিয়ে তৈরি হয়ে এসে পাশে দাঁড়ালো। তার মানে অবাক হয়ে প্রশ্ন করি, আমিও তোমার সঙ্গে যাব ভদ্রলোকের বাড়ি? ঠান্ডা গলায় উত্তর দেয় বেলা। সে কি, সে যে একা যেতে বলেছে আমাকে, দরকারি কথা আছে। তা জানি, দরকারি কথা তোমরা নিচে কোথাও বসে বলা বলি করো কিংবা অন্য ঘরে বসো। আমি ওর ওই ওপরতলাটা পরিষ্কার করে ধুয়ে ছেলেটাকে চান করিয়ে একটা ফর্সা কাপড় পরিয়ে আসবো। ওই নরক খেঁটে ওখানেই চান করতে হবে বলে এক সেট বাড়তি জামা কাপড়ও সঙ্গে নিচ্ছি। সে কি, না না এসব করতে যেও না, ওই ধুলো ঘেঁটে শেষে তুমি একটা অসুখে পড়বে হয়তো। তাছাড়া কি দরকারি বা ওসব? একদিনের জন্য তুমি আর কতটা করবে? তুমি কি তার স্বভাব বদলে দিতে পারবে? মিছিমিছি উৎপাত করতে যাওয়া, কি মনে করবে হয়তো। আমার কথার মধ্যেই দৃঢ় কণ্ঠে বলে উঠল বেলা, আমি যাবই, তুমি না গেলেও আমি একা যাব, নইলে স্বস্তি পাবো না। একমাত্র ছেলেটাকে মেরে ফেলতে বসেছে লোকটা, এ আমি দেখে চুপ করে থাকতে পারবো না। অন্তত উপরতলাটা কিংবা শুধু ওদের ঘর বারান্দাটা সাফ করে বিছানা পাল্টে ছেলেটাকে স্নান করিয়ে দিয়ে তো আসতে পারবো, তাতেই ঢের। একটু অভ্যেসটা চালু করলেই চাই কি ওই লোকটাও মাঝে মাঝে ইচ্ছে হবে সাফ করতে, কি সাফ হতে। উপরে উনুন, কয়লা, ঘুঁটে, কাঠ সব আছে, আমি দেখে এসেছি। গিয়েই গরম জল করতে চাপিয়ে দেবো। ছেলেটাকে বেশ করে চান করাতে হবে, ওকে বিলক্ষণ চিনি, গত 14-15 বছর ধরে দেখে আসছি। সুতরাং তর্ক বিতর্ক যুক্তি জালের অবতারণা করে মিছিমিছি নিজের সময় নষ্ট করলাম না। একটা নিঃশ্বাসের সঙ্গে বেলার কাছে আত্মসমর্পণ করলাম, ওর খেয়ালের কাছেও করলাম। কিন্তু যা আশা বা আশঙ্কা করেছিলাম ঠিক তাই। প্রস্তাবটা শোনা মাত্র শিউরে উঠল নরেশ। ওর মুখটা যে ছায়ের মতন বিবর্ণ হয়ে উঠল, তা ওর সেই দাড়ি গোফের জঙ্গল সত্ত্বেও বুঝতে অসুবিধে হলো না। একেবারে হাহা করে উঠল, না না বৌমা, ওসব করতে যাবেন না, ওসব আপনি পারবেন না। আমার স্ত্রী গত হওয়ার পরেই 3.5 বছর একবার ঝাঁটাও পড়েনি, যে স্তূপাকার জঞ্জাল। আপনি খুব অসুস্থ হয়ে পড়বেন, আপনি পারবেনও না। থাক বৌমা, আমি বরং একদিন ভাঙি ডাকি। ছি, এ কি আপনাদের কাজ? তা এতদিন আপনি ভাঙি ডাকেননি কেন? কি জানেন বৌমা, ঝি চাকর মেথর ভাঙি এরা বড় গোলমাল করে, সাধনার বিঘ্ন ঘটায়। এসব সূক্ষ্ম হিসেবের কাজ, একটু গোলমাল হলে আর হয় না। শুনতে শুনতেই কিন্তু বেলা কোথা থেকে তোলা উনুনটা বার করে তাতে ঘুঁটে কয়লা সাজাতে লেগে গিয়েছে। নরেশ ব্যাকুল হয়ে উঠল, ঘাম দেখা দিল ওর কপালে। আমার সন্দেহ হলো যেন একটু কাঁপছে। অন্তত কথা বলতে গিয়ে যে গলা কেঁপে উঠল তাতে সন্দেহ নেই। সে কেমন এক ধরনের ভয়ার্থ কণ্ঠেই বলল, ব্রজবল্লভ, বৌমাকে কাজ করতে দিও না, এখনো সময় আছে, বারণ করো। তুমি বুঝতে পারছো না কি সাংঘাতিক কাণ্ড হবে। এ মানে নোংরা থেকে হতে পারে না এমন অসুখ নেই, অসংখ্য জার্ম আছে এতে। বেলা এদিকে ফিরেও তাকায় না, ধীরে সুস্থে উনুনে আঁচ দিয়ে উঠে দাঁড়িয়ে বলে, ও আপনি যতই বলুন আর যতই ভয় দেখান আমাকে, থামাতে আপনি পারবেন না। সে আপনার বন্ধুটি খুব ভালো রকমই জানেন, তাই চুপ করে আছেন। আমি অন্তত আপনার এই ঘর আর সামনের এই ছাদটুকু আর রান্নার জায়গা সাফ না করে নড়ব না। ছেলেটার বিছানা পাল্টে ওকে স্নান করিয়ে একটু গরম কিছু খাইয়ে তবে আমি যাব। গায়ে জোরেও পারবেন না আমার সঙ্গে। আমাকে তাড়াতে হলে পুলিশ ডাকা ছাড়া উপায় নেই। পুলিশ ডাকলে আমি পুলিশের কাছে আপনার নামেই অভিযোগ করব, আপনি ছেলেটাকে তিলে তিলে খুন করছেন। এই বলে বেলা যেন কতকটা বিজয়গর্বেই কোথা থেকে একটা ঝাঁটা আর একটা বালতি সংগ্রহ করে ঘরে ঢুকলো। আমি একটু অপ্রতিভ হয়ে পড়লাম, তত বলাই বাহুল্য। বেলাকে বাধা দিয়ে ফল হবে না তাও তো জানি, সুতরাং চুপ করে থাকার উপায় কি? মাথাটা মধ্যে মানে বেলার কথা বলার সময় লজ্জায় আপনিই হেঁট হয়ে গিয়েছিল। এখন একটু ঈষৎ ঘাড় তুলে চেয়ে দেখে অবাক হয়ে গেলাম, নরেশের মুখ আরও বিবর্ণ হয়ে গেছে।
যেন নিদারুণ একটা আতঙ্ক পেয়ে বসেছে ওকে। মাথা কপাল ঘামে ভেসে যাচ্ছে, ঠোঁট দুটো কাঁপছে থরথর করে। কি একটা বলতে গেল, কিন্তু কিছুতেই বলতে পারলো না। ভয় পাওয়ার এরকম চেহারা আমি এর আগে কোথাও দেখেছি বলে মনে পড়ে না। যেন সামনে ভূত দেখার মতোই ওর মুখ চোখের অবস্থা। এত বড় একটা লোক, ওর মতন পণ্ডিত, ভূত ভবিষ্যৎ বর্তমান যার নখদর্পণে, তার একই ছেলে মানুষই ভয়। এ কি শুধুই আমার স্ত্রীর স্বাস্থ্যহানির আশঙ্কায়? অবশ্য ওর এই আকুল ভাবটা বেশিক্ষণ স্থায়ী হলো না। এক্ষেত্রে অধীরতা প্রকাশ করা বৃথা বোধ করি জেনেই নিজেকে সামলে নিল সে। হঠাৎ যেন একেবারে পাথরের মতন অনড় স্থির হয়ে গেল। শুধু আমার স্ত্রী শেষ, যেখান থেকে ঘরের মধ্যে চোখের বাইরে চলে গেছেন, সেই খোলা দরজাটার দিকে কেমন একরকম শূন্য দৃষ্টিতেই চেয়ে রইল। আর ঠিক সেই ভাবে একই দৃষ্টিতে চেয়ে থাকতে থাকতেই ওর মুখে ফুটে উঠল অতি দুর্গেয়, অতি বিচিত্র একটা হাসির ভঙ্গি। এবার আমি একটু ভয়েই পেয়ে গেলাম। আস্তে আস্তে ডাকলাম, নরেশ, নরেশ, তুই কি খুব রাগ করলি? নরেশ যেন ঘুম থেকে জেগে উঠল। একটা দীর্ঘশ্বাস ফেলে অস্ফুট কণ্ঠে শুধু বললেন, নিয়তি। তারপর আমার দিকে ফিরে একটু হেসে বললেন, না রে, রাগ করব কেন? আমি কি আর মেয়ে ছেলে নিয়ে ঘর করিনি? মা বোনেদের দেখিসনি? আমি ভাবছিলাম অন্য কথা। চল আমরা নিচে গিয়ে বসি। নিচেও জঞ্জালের স্তূপ, বরং আরো বেশি। ধুলোর সমুদ্র বললেও অত্যুক্তি হয় না। নরেশ আমাকে সিঁড়িটার মুখে দাঁড়াতে বলে নিজেই এগিয়ে গেল উঠোনের সামনে চওড়া বড় দালানটাতে। সেখানে স্তূপীকৃত আসবাবের মধ্যে একটা দামি বিলেতি সোফার ওপর কতকগুলো বাঁধালো ছবি ছিল বোঝাই হয়ে। সেগুলো টেনে নামিয়ে তার একদিকে কোঁচার কাপড় দিয়ে ঝেড়ে ফেললো সেটা। বললো, আয়, এবার বোধহয় বুঝতে পারবি। এখনো যে তার এতটা বিবেচনা আছে দেখে খুশি হলাম। হয়তো পূর্বজীবনের স্মৃতি ক্ষীণ হতেই এইটুকুই অবশিষ্ট আছে। অবশ্য তার নিজের বেলায় এসব কোনো প্রশ্নই ওঠে না। সে অতি সহজেই আমার পাশের অপরিষ্কৃত অংশ, যে সেখানে সাতপুরু ধুলো, তার উপরে বসে পড়ল। আর তার ফলে যে স্প্রিংয়ের গদির নাচনে প্রচুর ধুলো উড়ে আবার আমার দিকেই এসে পড়লো এবং আমার নাক মুখ আচ্ছন্ন করে ফেললো, তা তো খেয়ালও করলো না। বরং বেশ প্রশান্তভাবেই আমার দিকে হাত বাড়িয়ে বলল, সিগারেট আছে নাকি তোর কাছে? একটা দে দেখি। আশ্চর্য হয়ে প্রশ্ন করি, তুই সিগারেট খাস? অনেক দিন খাইনি, মধ্যে বিড়ি খেতাম, ভালো লাগে, তবে আজ একটা খেতে ইচ্ছে করছে। আজ আজ বোধহয় তোকে পেয়েই কেবল সেই প্রথম জীবনের কথা মনে পড়ছে। সিগারেট বার করে দিলাম, দেশলাইও। সিগারেট ধরিয়ে নীরবে বসে টানলো কিছুক্ষণ। ওপরে ঝাঁটা বালতির আওয়াজ হচ্ছে। খুব ক্ষীণ কণ্ঠে কথাও বলছে বেলার সঙ্গে। সম্ভবত নরেশের ছেলেই। মনে হলো নরেশ সেই দিকেই কান পেতে আছে একাগ্র হয়ে, কারণ একবার দুজনেরই হাসির আওয়াজ পাওয়া গেল। আর সঙ্গে সঙ্গে নরেশের মুখেও একটা অনির্বাচনীয় প্রসন্নতা ফুটে উঠল। বোধহয় বহুকাল পরেই হাসলো তার ছেলে। কি তার গুরুতর কথা সে নিজেই পারবে আশা করে আমিও কিছুক্ষণ নিঃশব্দে বসে সিগারেট টানলাম। কিন্তু নরেশ কিছুই বলল না। তখন আমিই প্রশ্ন করলাম, তুই কিছু বলবি বলেছিলি? বলবো? যেন চমকে উঠল সে। হ্যাঁ, বলবোই তো ভেবেছিলাম, কিন্তু তার আর বোধহয় দরকার হবে না। তার মানে এত দরকারি কথা অথচ এক রাতেই তার প্রয়োজন ফুরিয়ে গেল? একটু হাসলো সে, সেই দুর্গেও একই রকমের হাসি। তারপর বলল, আজ একটা কথা তোকে বলছি চক্রপাণি, তুই কিন্তু কাউকে বলিস নে। আমি মরবার আগে নয় অন্তত, তবে মরবারও আমার খুব বেশি দেরিও নেই, বুঝতে পারছি। আমার মৃত্যুর সঙ্গে তোর একটা যোগাযোগ আছে তা আমি জানি। এইবার সেই জন্যই বোধহয় এই অদ্ভুতভাবে আমাদের দেখা হয়ে গেল। বাজে কথা বলিস না। আমি কি তোকে খুন করব? না না, সে কথা নয়। কিন্তু কি জানিস, যখনই মৃত্যুর কথা ভেবেছি তোর ছবিটা মনের সামনে ভেসে উঠেছে। তাছাড়া যে লগ্নে তোর জন্ম, সে লগ্নেই আমার মরণ যোগ। কলেজে পড়তে পড়তে তোর জন্মদিন আমি নোট করে নিয়েছিলাম। তোর মাকে জিজ্ঞাসা করে ভালো করে জেনে আসতে বলেছিলাম, মনে আছে? আমার সব বন্ধুদেরই জন্মকুণ্ডলী আছে আমার কাছে। কিন্তু একটু বিব্রত, একটু উদ্বিগ্ন হয়ে
কি যেন বলতে যাই, নরেশ বাধা দিয়ে বলে, শোন, সময় কম, এসব বাজে কথা বলে সময় নষ্ট করতে চাই না। আমার কথাগুলো তোকে বলে যাওয়া দরকার। আমি বহুদিন ধরেই জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করেছি, তোরা তো জানতিস না। মাস্টারি করতে করতে বিদ্যেটা প্রকাশ করি এইমাত্র। অনেক শিখে আত্মপ্রকাশ করেছিলাম বলেই বোধহয় প্রথম থেকেই নাম হয়ে যায় খুব। আমি অবশ্য খুব শ্রদ্ধার সঙ্গেই শিখেছিলাম বিদ্যেটা। শ্রদ্ধার সঙ্গে শেখবার মতোই জিনিস, সেই জন্য আমাদের দেশে জ্যোতিষকে শাস্ত্রের পর্যায়ে ফেলা হয়। এত হিসেবের কাজ সামান্যতম ভুলে সব ওলট পালট হয়ে যেতে পারে। বিশেষত যারা প্রফেশনাল জ্যোতিষী, তাদের তো ভুল করবার কোনো অধিকারই নেই। যাই হোক, খ্যাতির সঙ্গে সঙ্গে পয়সাও আসতে শুরু হলো। আমার যেন নেশা লেগে গেল আরও বেড়ে। আরও জ্ঞান লাভ করব, আরও দখলে আনবো বিদ্যাটা। এই লোভে দেশ বিদেশে ঘুরতে শুরু করলাম। রিসার্চ করতেই চেয়েছিলাম, কিন্তু এ আমার বিশ্ববিদ্যালয়ের 3টে বই টোকার রিসার্চ নয়। যেখানে যেখানে কোনো নতুন জিনিস আছে, প্রাচীন পুঁথি আছে শুনতে পাই, সেখানেই ছুটে যাই। পড়েছি বিস্তর, কিনেওছি ঢের। এর জন্যে জলের মতন পয়সা খরচ করেছি। আমার মতন পুঁথির কালেকশন খুব অল্পজনেরই আছে। সে যাক, এই পুঁথি ঘাটতে ঘাটতেই দুষ্প্রাপ্য কিছু তন্ত্রের পুঁথি পাই। তিব্বতের কোনো মঠের জিনিস চোরাই হয়ে এসে পড়েছিল বাজারে। তন্ত্র অতীব কঠিন বস্তু, ওর সাধন পদ্ধতি এক অপূর্ব রহস্যে ঢাকা, কিন্তু অতি উচ্চাঙ্গের জিনিস। আমার আধার ছোট, সে জিনিস কি করে গ্রহণ করব বল? ঘটির মধ্যে সমুদ্র পুড়তে গেলে চলবে কেন? তাই যে পুঁথি অপরের হাতে পড়লে অমৃত লাভের কারণ ঘটতো, আমার কপালে তা হলাহল নিয়ে উঠল। এই বলে একটু থামলো নরেশ। উত্তেজনায় রীতিমতন হাঁপাচ্ছিল সে। তার অবস্থা দেখে তাকে তাড়াতাড়ি বললাম, এখন থাক না নরেশ, পরে হবে খন। না না ব্রজবল্লভ, আর সময় নেই, আজই শুনে নাও। হ্যাঁ, কি যেন বলছিলাম তন্ত্রের কথা। তন্ত্রের মূল লক্ষ্য ব্রহ্মই বলো, শিবই বলো, শক্তিই বলো, পারমার্থিক সিদ্ধি। কিন্তু ঈশ্বরে আমার মন ছিল না কোনোদিনই। আমি শক্তির জন্যে, খ্যাতির জন্যে পাগল। আমি চাই ত্রিকালজ্ঞ হতে, আমি চাই সর্বশক্তিমান হতে। তন্ত্রের সাধনায় অলৌকিক শক্তি লাভ হয় লোক পরম্পরায় শুনেছিলাম। হাতে পেয়ে উল্লাসে নেচে উঠলাম। তন্ত্রে যে গুরু সাধন তত্ত্ব, ঈশ্বর লাভের জন্য যে প্রয়াস, যে কঠোর সাধনার ইঙ্গিত আছে, সেসব বুঝলামও না, বুঝবার চেষ্টাও করলাম না। ওর মধ্যে যে অংশটা অতি স্থূল ও নোংরা সাধকের মতিগতি পরীক্ষা করার জন্যে, সেটা নিয়েই ব্যস্ত হয়ে পড়লাম। আমি চাই এমন শক্তি যাতে লোকের মুখের দিকে চেয়ে যা বলবো তাই ফুলবে, তার জীবনে গণনার পরিশ্রম করতে হবে না। তাই পিশাচ সিদ্ধ হবার লোভ হলো। সাধনায় সিদ্ধিলাভ করলে পিশাচ বশ হবে। এই পৃথিবীতে শক্তির কোনো অভাব হবে না। আমি মূর্খ। ভগবানের দিকে যার লক্ষ্য ধ্রুব, তার পক্ষে যাওয়া সহজ, আমার পক্ষে তা অসাধ্য। কার কত বিশ্বাস ও ঐকান্তিকতা তা পরখ করার জন্যই এসব খেলো জিনিসের অবতারণা। অষ্টসিদ্ধাই লাভকে তাই রামকৃষ্ণ মূল মলমূত্রের সঙ্গে তুলনা করে গেছেন। তাছাড়া ঈশ্বর বিশ্বাস না থাকলে কোনো শক্তি যথার্থ কাজে আসে না। তাকে বাদ দিয়ে যতই জ্ঞান বা শক্তি অর্জন করো, তা শেষ পর্যন্ত সর্বনাশেরই কারণ হয়ে ওঠে। আমারও তাই হলো জানো, আর হবেই বা কি। তন্ত্রের ক্ষীর সমুদ্র আমার সামনে পড়েই রইল। আমি অঞ্জলি ভরে চুনা নিয়ে পান করতে গেলাম। তাই পিশাচ সিদ্ধ হওয়া আর আমার হলো না। সেও ঢের বেশি চরিত্রবান, ঈশ্বর বিশ্বাসী, নির্লোভ, অকুতভয় লোকের কাজ। আমি পিশাচকে পেলাম না, পিশাচে পেয়ে বসলো আমাকে। আমি গেছিলাম পিশাচের ওপর প্রভু হতে, পিশাচই আমার ওপর প্রভুত্ব লাভ করলো। এই পর্যন্ত বলে আবার থামলো নরেশ। আমি রুদ্ধশ্বাসে শুনছিলাম এই অলৌকিক কাহিনী। বললাম, তারপর? তারপর আর কি, এই জ্বালায় জ্বলছি। আমার কিছুই আর করার নেই, হাত পা বাঁধা। এইভাবেই থাকতে আমি বাধ্য। নোংরামিতে, কদর্য জীবনযাত্রাতেই আনন্দ, পৈশাচিক আনন্দ। সে যে কি যন্ত্রণাদায়ক আনন্দ তা তুই বুঝবি না, কোনোদিন যেন বুঝতেও না হয়। স্ত্রী মরেছে, সন্তান মরেছে, বাধা দিতে পারিনি।
জানি মরবে, তবু কিচ্ছু করতে পারিনি। বাকি আছে ছেলেটা, সেটাও তো মরছে চোখের সামনেই, তবু কোনো প্রতিকার করতে পারছি না। এ কি বলছিস তুই? এ কখনো সম্ভব? এক আজগুবি ধারণায় পেয়ে বসেছে তোকে ম্যানিয়া। পারিস নাকি? আর কিছু না পারিস, ভগবানের নাম কর, তা স্মরণ নে। পিশাচের সাধ্য কি তোর কোনো অনিষ্ট করে? আবার একটা হাসি ফুটে উঠল নরেশের মুখে, তেমনই বিচিত্র হাসি। বললে, তা জানি, তবু পারবো না রে। পারবো না বলেই তোকে ডেকেছিলাম, আজ আসতে বলেছিলাম। ক্ষীণ, অতি ক্ষীণ একটা আশা, এখনো ছাড়তে পারিনি। ইংরাজিতে যাকে বলে হোপ এগেইনস্ট হোপ। কেন ডেকেছিলাম জানিস? একটা অনুরোধ করতে, আবদারও বলতে পারিস। যদি আমি আগে মরি, আমার মৃত্যুর পর যদি ছেলেটাকে নিয়ে যেতে পারিস টেনে, যদি নিয়ে গিয়ে জোর করে কোনো মন্দিরে বা মঠে তুলতে পারিস, বা একদিনের মধ্যে উপনয়ন দিয়ে দিতে পারিস, এই একমাত্র আশা। অবশ্য যদি সম্ভব হয়, মানে শেষ পর্যন্ত প্রাণটা যদি টিকে থাকে। অনুরোধটা অসঙ্গত তা আমি জানি। কে সহজে পরের ছেলের ভার নিতে যায়, বিশেষত ওই রুগ্ন প্রায় মুমূর্ষু ছেলে। তবু ওই যে বললো, হোপ এগেনস্ট হোপ, অবশ্য যদি বেঁচে থাকে। তাই এর জন্য এত কুণ্ঠিত হচ্ছিস কেন নরেশ? আমি নিশ্চয়ই করব। বন্ধুত্বের কথা বাদ দিলেও সত্যি কথা বলতে কি, এমন কিছু অন্তরঙ্গ বন্ধু তুই আমার নোস, তবু হিউম্যানিটির, মনুষ্যত্বেরও তো একটা প্রশ্ন আছে। আর তোর মৃত্যুর জন্যই বা অপেক্ষা কেন করব? আমি নিজেই যাচ্ছি ওকে ডাক্তার কাছে ওষুধপথ্যের ব্যবস্থা করতে। নার্সিং আমার স্ত্রী করতে পারবে, আর আমি উপনয়নের মতন যতদিন না হয় একটা কবচ পরিয়ে রাখবো আজ থেকেই। আমি এখনই বলছি বেলাকে। না না, আজ নয়, আজ নয়, প্লিজ প্লিজ চক্রপাণি, পাগলামি করিস না। ব্যাকুল হয়ে আমার দুহাত চেপে ধরল নরেশ। ময়লা বড় বড় নখ শুদ্ধ হাত, জন্তুর থাবার মতন। জামার বাইরের দেহের যেটুকু অংশ দেখা যাচ্ছে, হাত আর গলা, তাতে পুরো হয়ে ময়লা জমে আছে। রাস্তার ধারের পাগলাদের কথা মনে পড়ে যায় সেদিকে চাইলে। হাতটা গায়ে পড়ায় সর্বাঙ্গ ঘিন ঘিন করে উঠল। কোনো মতো তাড়াতাড়ি ছাড়িয়ে নিয়ে বললাম, কিন্তু কেন আপত্তি করছিস মিছিমিছি? এখনই তো নিয়ে যাওয়া ভালো, টু লেট হয়ে যাবার আগে। শুভস্য শীঘ্রম। না না, আজ নয়, তোর পায়ে পড়ছি, আজ নয়, কাল, কাল সকালে বরং নিয়ে যাস। আজ নয়। অগত্যা তাতেই রাজি হতে হলো। হাজার হোক ওরই ছেলে, জোর করে তো আর লাভ নেই। হোটেলে ফিরে এসে বেলাকে সব খুলে বললাম। সে কিন্তু শুনে খুব গম্ভীর হয়ে উঠল। বলল, কাজটা ভালো করলে না, পাগল হয়ে গেছে, ওর কথা শুনতে নেই। তোমার জোর করাই উচিত ছিল। তাছাড়া যদি ওর কথা সত্যি হয়, ওকে তো পিশাচেই পেয়ে আছে, সে তার মুখের গ্রাস ছাড়তে দেবে কেন? ইস, যদি একটু ইশারাতেও কথাটা জানাতে। আমি নিজে কতবার ভেবেছিলাম, কিন্তু কি বলবে বলেই আবার ঝঞ্ঝাটে জড়ানোর ভয়ে চুপ করে গেলাম। আমি সান্ত্বনা দিয়ে বললাম, না না, এতদিনই যখন গেল, একদিনে কি আর হবে? সে যা করতে লাগলো, তখন জোর করলে হয়তো পুলিশ ডাকতো। যাক, দুপুর তো কেটেই গেল, আর কটা ঘন্টাই বা, রাত পোয়ালেই চলে যাব বরং। বেলা আর কিছু বলল না, গম্ভীর হয়েই রইল। পরের দিন ভালো করে ফর্সা হবার আগেই শঙ্করবাবুর ডাকে ঘুম ভাঙল। মিস্টার দত্ত, উঠুন উঠুন, শুনেছেন কি কাণ্ড? না তো, কি কাণ্ড? ধর্মর করে উঠে দরজা খুলে দিই। বেলাও উঠে পড়েছে সঙ্গে সঙ্গে। তার মুখ ছাইয়ের মতন বিবর্ণ হয়ে এসেছে তখনই। শঙ্করবাবু উদ্ভ্রান্তের মতনই ছুটতে ছুটতে এসেছেন, লুঙ্গি পরা, ছেঁড়া জামা গায়ে, ওরও মুখ সাদা হয়ে গেছে। শুনেছেন কাল রাত্রে কারা নরেশবাবুর বাড়ি ঢুকে ওকে আর ওর ছেলেকে গলা টিপে খুন করে দামি জিনিসপত্র সব নিয়ে গেছে। সোনার উপর জিনিস ছিল বিস্তর, নগদ টাকাও থাকতো ওর কাছে অনেক। সেসব কিচ্ছু নেই, সিন্দুক ভাঙা পড়ে আছে। কিন্তু কিন্তু চোর ঢুকলো কোথা দিয়ে ওই দুর্গের মতন বাড়ি? সেই তো রহস্য, দোর ভাঙার কোনো চিহ্ন নেই। হয়তো সন্ধে থেকে কেউ ঢুকে বসেছিল, উনি তো এসব বিষয়ে খুব হুঁশিয়ার। সন্ধে হলেই তালা দিয়ে দেন। কি এসেছে তা ভালো করে না জেনে দিনের বেলায় তো তালা খোলেন না। কাল কি হলো সেই আশ্চর্য।
ওর দৌড় খোলা থাকে না কখনো। ওই বিটের কনস্টেবল শেষ রাতে ঘোরাবার সময় টর্চ ফেলে গলিটাতে গিয়ে দেখেছে দৌড় খোলা, হাহা করছে, অথচ বাড়ি অন্ধকার। তখনই তার সন্দেহ হয়েছে। সে হাঁক ডাক করে লোক ডেকে বাড়িতে ঢুকে দেখে ওই কাণ্ড। বেলার দিকে তাকিয়ে দেখি তার দু চোখ দিয়ে অবিকল ধারায় জল গড়াচ্ছে। আমি তার চোখের দিকে চাইতে পারলাম না। যদি সত্যিই ছেলেটাকে জোর করে নিয়ে আসতাম, হয়তো বাঁচাতে পারতো, কে জানে। তো এই হলো আজকের পিশাচ সিদ্ধ আজকের গল্প। দেখলে তো, অন্যায় পথে তাড়াহুড়ো করে কিছু শেখার চেষ্টা করতে গেলে কিন্তু প্রচণ্ডভাবেই ঠকতে হয়। নরেশবাবুও ঠকেছিলেন। তাই কোনো কিছুতে শর্টকাট নয়, ভালো করে জেনে বুঝে সব বিদ্যা আয়ত্ত করব। আর আজকের ডায়েট টিপস, কারুর যদি অত্যন্ত পেট খারাপ হয় সে কিন্তু টক দই খেতেই পারে, তাহলে কিন্তু তার ডায়রিয়ার টেন্ডেন্সি কমবে, বা ঘন ঘন বাথরুম যাওয়ার যে প্রবলেমটা সেটাও কিন্তু কন্ট্রোল হবে। এছাড়া টক দই শীতে, গ্রীষ্মে, বর্ষায় পেটের জন্য যেমন উপকারী, স্কিন ঠিক রাখতে আর চুল পড়া কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে। তাহলে আজকে এটাই তোমাদের ডায়েট টিপস। আজ তবে আসি, আবার সামনে রবিবারের জন্য গল্পর ডালি সাজিয়ে আসবো তো বটেই। টাটা তবে, সবাই ভালো থেকো, ভালো থাকবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।